দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দুই বাংলার পরিচিত মুখ জনাব গৌতম লাহিড়ী। দাদা নমস্কার, আপনাকে নমস্কার জানিয়ে শুরু করছি। নিশ্চয়ই ভালো আছেন দাদা। আমি প্রথমে দর্শকদেরও বলতে চাই, আপনাকেও বলতে চাই যে বাংলাদেশ সরকার, আমরা গত এই এক যুগ ধরেই এই চক্করে আছি। আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ ছিল তারেক রহমানের বক্তব্য কেন এক ঝলক ছবিও কোথাও দেখানো যেত না। আমরা টেলিভিশনে কোনো পোস্টার থাকলেও সেটা আমরা সেই শটটা ইউজ করতে পারতাম না। সেই একই যে হয় না, শুধু চরিত্র চেঞ্জ হয়েছে। বাংলাদেশ সরকারের খুব শক্ত অবস্থান যে কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। ফলে আমরা বাধ্য হয়েই এটা আমাদেরকে মানতে হচ্ছে। সাংবাদিকতার আমাদের এই শেকল আমাদের পড়তেই হচ্ছে, কারণ আমরা যেহেতু দেশে আইন কানুন মেনে চলতে চাই। সেজন্য এই প্রেস কনফারেন্সটা যে হলো, এই প্রেস কনফারেন্সের কিছু এফেক্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান ওখানে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, তার বাড়ি মাগুরাতে সেটা আক্রমণ হয়েছে আমরা খবর পাচ্ছি, একাধিক সোর্সে খবর পাচ্ছি। পেট্রোল বোমা ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম শুনেছি। একরকম জঙ্গি হামলা স্টাইলে মব করা হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রোগ্রামটা হলো এটার তাৎপর্যটা আসলে কি? মানে এটা তো একটা একটা এফেক্ট তো আছে। কেন হঠাৎ করে তিনি আসলেন, একটা প্রেস কনফারেন্স বক্তৃতা দিলেন, আবার ঘরে গিয়ে ঘুমিয়ে গেলেন? ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। আমি একটু এর ভেতরের মাঝে যেটা কি আছে আমি একটু আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই, জনাব গৌতম লাহিড়ী। এবং আমি সরাসরি সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে জাস্ট এসে পৌঁছালাম। ফলে সেখানে যে আয়োজন অভূতপূর্ব, সমাবেশ অভূতপূর্ব, কেবলমাত্র ভারতীয় নয়, যারা বিদেশি গণমাধ্যমে থাকেন, কাজ করেন, তাদের সকলের পশ্চিমা গণমাধ্যমে সকলেই উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ডয়েশ ওয়েল, যারা প্রশ্নও করেছেন। ফলে আপনার কথার সঙ্গে আমি প্রথমে একটা কথার একটু আপত্তি করব, যে তারেক রহমানের খবর নিশ্চিহ্ন ছিল না। তিনি লন্ডন থেকে ভাষণ দিতেন বসুন্ধরা গ্রুপের কাগজে, আমি দীর্ঘকাল প্রথম আলো কাগজেও দেখেছি তার রিপোর্ট, ভাষণ প্রকাশিত হয়েছে। তিনি টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন লন্ডন থেকে বসে, এবং তাই অনুযায়ী তিনি টিকিট বাছাই করেছেন। প্রত্যেকটা সংবাদ ছাপা হয়েছে, এবং এ বিষয়ে আপনার এই বক্তব্যের সঙ্গে আমি আদৌ একমত নই। শেখ হাসিনার সময় যে গণতন্ত্রের যে সাংবাদিক স্বাধীনতা ছিল, সেটা ইউনূস আসার পর থেকে বিলীন, সেটা আজও তার কন্টিনিউশন চলছে। এবং আজকে প্রকাশ্য সমাবেশে এক জায়গায় যেরকম জাদুঘরদের ইউনূসকে দেখতে পেলেন, ইউনূসের প্রচ্ছন্ন প্রশাসন, তার শাসন চলছে বাংলাদেশে। সুতরাং ওই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। চাইলে আপনি পুরনো আর্কাইভ স্কুলে দেখাতে পারেন যে ছাপে নেই। আমি নিজে জানি, আমি তো নিজে বাংলাদেশ নিয়ে খবর করি, ফলে আমি তো নিজের মতো পড়েছি। সুতরাং আজকের পরিস্থিতি ছিল না। আজকের পরিস্থিতিটা প্রকৃত ফ্যাসিবাদী রাষ্ট্রে যা হয় তাই হয়েছে, এক। দুই হচ্ছে, আজকে প্রথম আন্তর্জাতিক মিডিয়ার কাছে শেখ হাসিনা এই প্রথম। এর আগে প্রশ্ন ছিল তিনি অডিওতে আসতেন, কেউ কেউ বলতেন অডিওটা নাকি রেকর্ডেড, কিন্তু অডিও রেকর্ডেড ভাষণ ছিল তার প্রথমটা এই এফসিসিতেই, জানুয়ারি মাসে। কিন্তু ভোটাররাই তিনি অনলাইনে উপস্থিত ছিলেন, তাতেও অনেকের সন্দেহ যে আদৌ তিনি কিনা, এআই মারমত্ত হচ্ছে কিনা। আজকে আর এক ধাপ উন্নত, সেটা হচ্ছে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সব নয়, অনেকগুলোতেই জয় উত্তর দিয়েছে, কিন্তু তিনিও উত্তর দিয়েছেন প্রথম দুটি প্রশ্ন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা সময় একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাতে সেই প্রশ্নটা শুনে সজীব ওয়াজেদ জয় বললেন যে বোধহয় শেখ হাসিনা বোধহয় চলে গিয়েছেন, তিনি এখন বোধহয় নেই, ফলে তিনি আর এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমরা শুনতে পেলাম সকলে, না না আমি আছি, আই এম হেয়ার, আই এম টু আনসার দিস কোয়েশ্চেন। ফলে ওখানে যত গণমাধ্যম ছিল, বাকি অনেকে আপনাদের পণ্ডিত অনেকে আছে তো সাংবাদিক, এবং কিছু আর নেতাও আছে, দুর্ভাগ্যজনক সেটা আবার আওয়ামী লীগ বলে দাবি করেন সে নেতা। তিনিও আবার বলেন যে, কি নাম জানা, রাশেদ মির্জাফর নাকি নাম, রাশেদ মির্জাফর বোধহয় নাম, না ওরকম একটা কিছু নাম হবে। হ্যাঁ হ্যাঁ, তো তিনি বোধহয় বলছিলেন যে শুনলাম ও সব অডিও রেকর্ডে বলা থাকে, আর গৌতম লাহিড়ী গুজব ছড়ায়। গৌতম লাহিড়ী গুজব ছড়ায়নি। 23 সালে বলেছিল বাংলাদেশ বিস্ফোরণের মুখে আছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, যেটা ছাপা হয়েছিল বাংলাদেশের কাগজে,
এটাও বলেছিলাম অনেক আওয়ামী লীগের নেতা যারা ভেবেছেন জোর করে টিকিট পেয়েছেন তারা হারবে, এবং তার মধ্যে এই রাশেদ মির্জাফর হেরেছিলেন। তিনি হেরেছিলেন নৌকা টিকিট নিয়ে, যে ইলেকশনে হারার কথা ভাবাই যায় না সেই ইলেকশনে তিনি হেরেছিলেন। তিনি তো আওয়ামী লীগ কোনোদিন নন, তিনি তো হঠাৎ করে তার বাবার কারণে এসেছিলেন। তার বাবা ছিলেন এরশাদের সময় আমলা, এবং আমাকে তো লক্ষ লক্ষ ফোন করে বলছেন অনেকে যে আজকে শেখ হাসিনা সেই সব সমালোচকদের, দলের বাইরে আর দলের অভ্যন্তরের যে মির্জাফর, তাদের বিরুদ্ধে আজকে সমুচিত জবাব দিয়েছেন। আমি কপাটে গালে থাপ্পড় মেরেছি। দুই, এমনকি অনেকে সাংবাদিক এসছিল, শুধুমাত্র কেউ কেউ এসছে সুদূর আমেরিকা থেকে সাংবাদিক যারা ইউটিউব করে, তারা নিজেরা দেখেছে অনুষ্ঠান। এবং যেটা শুনুন, পশ্চিমা সংবাদ মাধ্যম তারা, তাদের বক্তব্য হচ্ছে যে এখন তারপরেও প্রশ্ন চলেছে কেউ, আচ্ছা ভিডিওতে তো এলেন না। আচ্ছা যদি ধরুন প্রথম কথা ভিডিওতে এসে যান, তাহলে তারপরে কি আপনার দাবি আছে? তিনি কেন দাঁড়িয়ে গান গাইছেন না? তাই তো অদ্ভুত কথা। দরকার হলে আপনাদের সমস্ত সন্দেহ নিরসন হবে, কোনো অসুবিধা নেই। তার যেটা ঘোষণা ছিল সেটা আজকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে তিনি তার একটা পুনরুক্তি করেছেন। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থা কি দাঁড়িয়েছে না, স্বাভাবিক সেগুলো বলার কথা, সেগুলো তিনি বলবেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য, সেটা তো তার বলতেই হবে। কিন্তু মোদ্দা বিষয় যেটা, সেটা হচ্ছে যে তিনি ডিসেম্বরে ফিরছেন, তারিখ বলেননি। এটাও বলেছেন বিজয়ের মাস, সেই মাসেই তো ফিরবো, আর কবে ফিরবো। আজকে তুলনামূলকভাবে অন্য একটা চিত্র দেখেছি, কিন্তু আমরা এখানে ব্যাপক প্রচারিত। আপনি সাকিবের বাড়ির মলোটভ ককটেল দেখার গেছি, জানতাম যে এরকম হবে আর কি, অস্বাভাবিক কিছু নয়। সেই দেশটা তো এরকমই দেশ না, একটা মবের দেশ, কোন আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই। আমি তো বলছি ইউনূসের বর্ধিত প্রশাসন চলছে। তৃতীয়ত, আপনি দেখুন আজকে তো আপনাদের জুলাই বিপ্লব পালিত হয়েছে, সেই অনুষ্ঠানে কি ঘটেছে সেটা কি আপনারা দেখাতে পারছেন? তো আমরা খুবই দেখছি ভিডিও। খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে বিদেশি সব ফরেন ডিপ্লোমেটদের সামনে। এই যে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণে তিনি যেভাবে সমালোচনা করছেন যারা অশান্তি তৈরি করেছে, এবং সমস্ত বিদেশি রাষ্ট্রদূতেদের সেই মিটিং হল ছেড়ে চলে যেতে হয়েছে। আমি তো দেখলাম ভারতীয় হাই কমিশনারও ছিলেন দীনেশ ত্রিবেদী, তিনিও দেখলাম যেতে গিয়ে একটু হোটেলে গেলেন। ফলে এটাও দেখেছি আর এই দৃশ্যও দেখেছি, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা যদি আইডিওলজিক্যাল কমিটমেন্ট থাকে, যেখানে কোনো মব কালচার নেই, যেখানে সুষ্ঠু গণতন্ত্রের কথা বলা হয়, তার একটা পরিবেশ আজকে আমরা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেখেছি। আর একটা দেখলাম আপনাদের ওখানে রাষ্ট্রপতির বাসভবনে। কি কাণ্ড বলুন! মনে হচ্ছিল যে তাকে তো মানে, যাই হোক সে প্রসঙ্গ বাদ দিই। আপনি যেটা বলছেন তাৎপর্য হচ্ছে এটাই, শেখ হাসিনাকে ঘিরে যে বিভিন্ন রকমের অপপ্রচার চালানো হচ্ছিল, তার অপপ্রচারে তিনি আজকে স্বয়ং জবাব দিয়েছেন। এবং এই প্রথম মা এবং সন্তান পুত্র একযোগে এক মঞ্চে উপস্থিত ছিলেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ছিলেন, আর শেখ হাসিনা দিল্লিতে তিনি যেখানে আছেন, যে বাসস্থানে আছেন, সেখান থেকেই যোগ দিয়েছেন। কারোর মনে আমাদের এখানে কেউ সমালোচকও থাকে, শেখ হাসিনা সবাই যে আমি বলবো প্রশংসক তা নয়, সমালোচকও আছে, তারাও দেখেছেন, তারাও বিশ্বাস করেছেন যে না, শেখ হাসিনা, এটা শেখ হাসিনাই বলছেন। এবং বলছেন শুধু নয়, তার যে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি যেভাবে হেসে ওঠেন, যেভাবে হাসেন, যেভাবে প্রতিক্রিয়া রিয়াক্ট করে, সেগুলো করেছেন, সেগুলো তো বিশেষ করে বাংলাদেশি আহ মানুষ তো, বাংলাদেশি যারা অভিজ্ঞ, আজকে নিশ্চয়ই আপনাদের গোয়েন্দাদের ঘুম নাই, সকাল থেকেই হয়তো তাদের এই নিয়ে দেখতে হচ্ছে, এবং দেখেছেন তারাও, সব নেতারাও দেখছেন, আমি জানি গোপনে দেখছেন। ফলে এটাই আপনার, এরপরে আপনি বলুন এরপরে আর কি প্রশ্ন? হ্যাঁ, ওই এটাই শেষ কথা যে হ্যাঁ, ডিসেম্বরে ফিরবেন, এটা আবার সকল সাংবাদিকের সামনে তিনি পুনরায় ঘোষণা করলেন, তাতে তার যাই হোক। দাদা, আপনি আপনার কথা প্রসঙ্গ ধরে বলি, আপনি যে 23 সালে বাংলাদেশ অঘটনের কথা বলেছেন, এখন এই 26 সালে এসে কি আবার কোনো অঘটনের আশঙ্কা করেন কিনা বাংলাদেশ নিয়ে?
আপনার কি এই ধরনের কোনো অঘটন না, ভয় আছে? অঘটন না। বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে ফিরছে, তার শুভ সূচনাটা আজকে এই জুলাই 5ই আগস্টে দেখলাম। আমি বলেছিলাম আপনাকে অনেক কাল আগে যে আগস্টে কিছু ঘটবেই। সেই আগস্ট থেকে ঘটাটা শুরু হলো, এবং শুরু হলো মানে তার যাত্রা শুরু হলো। এখন যদিও এটা একটা আওয়ামী লীগের জন্য শোকের মাস, কিন্তু এই আগস্টেই তো শেখ হাসিনার উপরে প্রাণহানি ঘটেছিল, তাই না? 19 বার হয়েছিল, তার মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা। এবং তখন যারা ক্ষমতায় ছিলেন সেই দলই আজকে ক্ষমতায় আছে। তাহলে অঘটন আমি তো নিশ্চয়ই। আপনি যেটাকে অঘটন বলছেন, আমি অঘটন বলছি না। আমি বলছি বাংলাদেশে আবার গণতন্ত্রের চাকা ফিরছে, এবং অগণতান্ত্রিক ব্যবস্থার অবসানের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আশার আলো দেখা দিয়েছে, এইটাই বলতে পারি। আমি কোনো অঘটন দেখছি না। যেটা ঘটনা উচিত, যেটা স্বাভাবিক, সেটাই ঘটতে পারে এবং ঘটতে চলেছে। কিন্তু শেখ হাসিনা নিজেই তো একটা সময়সীমা দিয়েছেন ডিসেম্বর, তাই না? সুতরাং তার আগেই ঘটে যাচ্ছে কিছু, কিন্তু ঘটাটা শুরু, তার লক্ষণগুলো স্পষ্ট। যে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখি, অপেক্ষা করি। দাদা, আমি আরেকটু আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকেও সর্বাধিক সংখ্যক দর্শক, প্রায় 1,500 দর্শক লাইভ ভিউতে আছে, যুক্ত আছেন আমাদের সাথে। তাদেরকে একটা ছোট ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ সরকার রিকোয়েস্ট করেছিল ইন্ডিয়াকে যেন শেখ হাসিনা এই প্রোগ্রাম করতে না পারেন। আমরা সরাসরি যদি বুঝি, কারণ একটা সরাসরি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন, এবং এরপরে এটা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। আপনার কি মনে হয় না এটা এই দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে? এবং সামনে যেহেতু ব্রিক্স এর টাওয়ারটা এখনো ঝুলে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এটা কোনো এফেক্ট করতে পারে কি মনে করেন আপনি? না, দেখুন, শেখ হাসিনার উপস্থিতি এবং ভারতের উপস্থিতি, সে ব্যাপারে ভারত সরকার স্পষ্টই এর আগে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছিলেন, তিনি যখন এসেছিলেন। এবং খলিলুর রহমান সেই রেকর্ড, সেটা ট্রান্সক্রিপ্টও আছে আমার কাছে। তিনি যে সাংবাদিকদের কাছে বলেছিলেন যে শেখ হাসিনা আছেন, এটা আমরা জানি, মেনে নিয়েছি, এবং সেটা ছাড়াই কিন্তু আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে। সেটা কিন্তু খলিলুর রহমান নিজে বলেছিলেন সেই ব্রেকফাস্ট মিটিং, সম্পাদকদের সঙ্গে ব্রেকফাস্ট। ফলে হঠাৎ এখন শেখ হাসিনা এখানে থাকলে তো এই ধরনের কাণ্ড করবে, ভারত সরকার তো জানিয়েছে, এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা একটা প্রাইভেট মিডিয়া অর্গানাইজেশন, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে, আর এবং তাও আবার কি বিদেশি সংবাদ মাধ্যম। তাদেরকে কি করে ভারত সরকার না করবে যে আপনারা এটা করতে পারবেন না, আর শেখ হাসিনাকে বলে দেবে যে আপনি কি বলবেন? সেটাও তো সম্ভব না বলা, না? এটা তো আপনি তো বাংলাদেশেই দেখতে পাচ্ছেন, সকালবেলায় নেতা রিকোয়েস্ট করার পরেও হাঙ্গামা থামছে না, এবং রাষ্ট্রপতি বললেন নেতার কথাটাও তো শোনেন না, তাই না? তো সেই বাংলাদেশ শোনে না, সেখানে হঠাৎ এখানে ভারত সরকার তাকে নির্দেশ দেবে এটা বলবেন, অমুকটা বলবেন না, এটা হয় কখনো নাই। তিনি যা এটা বলে দিয়েছে ভারত সরকার, হ্যাঁ তিনি হয়তো অনেক রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন, সেটার সঙ্গে আমরা সহমত, এটার সঙ্গে আমরা সহমত। কিন্তু ব্রিক্স এর আমন্ত্রণে যদি তারেক রহমান না আসেন, আমি দেখেছি বাংলাদেশের কিছু কাগজ ইতিমধ্যে লিখতে শুরু করেছে যে যাওয়া উচিত, তাহলে ব্রিক্স এর দরজা চিরকালের জন্য বাংলাদেশের কাছে বন্ধ হয়ে যাবে। সেই চুক্তি পূরণ করা ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের পক্ষে মুশকিল হয়ে যাবে। একটা আন্তর্জাতিক মঞ্চের আমন্ত্রণ, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানাননি, এই আমন্ত্রণটা জানিয়েছেন ব্রিক্স এর সভাপতি। আগামী দিনে ব্রিক্স এর সভাপতি আরেকটা অন্য রাষ্ট্র হবে। তো ভারত এখানে আমন্ত্রণ জানিয়েছেন বলে আসবেন না, এরকম যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা আমি বলবো হঠকারী সিদ্ধান্ত, এবং বাংলাদেশের স্বার্থকে তারা, আমি বলবো যে, নষ্ট করছেন। ভবিষ্যতে ব্রিক্স এর যে সদস্য হওয়ার যে আবেদন, সেটা তো অনেক অনেক দূর, মানে 20 বাও জলে চলে যাবে। আমার মনে হয়, আমি এখনো বিশ্বাস করি তিনি আসবেন। এর সঙ্গে এটাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় হিসেবে দেখবেন না, যদি তিনি প্রাজ্ঞ রাষ্ট্রনেতা হয়ে থাকেন। আর যদি না হন, যদি জামায়াতের কথায় যদি প্রভাবিত হন, তাহলে আসবেন না। এটা এই জয়টা হবে তো জামায়াতে।
তিনি যদি ভারতে না আসেন, জয় হবে জামায়াতের, জয় হবে হিজবুত তাহিরের, জয় হবে হামাসের, জয় হবে মৌলবাদীদের। সেটা যদি তিনি চান তাহলে সেটা তার সিদ্ধান্ত, সে ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারি না। আমার বিশ্লেষণ আমি বললাম। দাদা আমি যদি আনুষ্ঠানিকভাবে ভারতের অবস্থান নাও বলি, আমরা বুঝতে বাকি থাকে না শেখ হাসিনা যেভাবে যে আতিথেয়তায় ভারতে আসে, তার নিরাপত্তা, তার অন্যান্য সুযোগ সুবিধা, বাংলাদেশ সরকারের কথার বাইরে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে দেওয়া, এই প্রেস কনফারেন্স করা, এই সম্পর্কটা ভারত সরকার কি কোনদিন চাবে যে উনি যে ডিসেম্বর আসতে যাচ্ছেন, যাও তুমি বাংলাদেশে গিয়ে মরো গিয়ে, এইটা যে ভারত চাবে না এটা আমরা অনুমান করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসার কেন্দ্র করে কি বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা দূরত্ব বাড়ার সম্ভাবনা নিশ্চয়ই এটা বাংলাদেশ সরকারও ভাবছে, তারাও ভাবছে যে ডিসেম্বরে শেখ হাসিনা পাঠানোর পেছনে যদি ভারত থাকে তাহলে পরিস্থিতিটা কি হবে। মানে এটা তো একটা জটিল পরিস্থিতি। কিছুই হবে না। তারেক রহমান, বিজেপি, এই বিএনপি সরকারের পক্ষে শেখ হাসিনার কেশাগ্র স্পর্শ করার সাহস হবে না, আমি বলে দিচ্ছি। যত যাই ভাষণ দিন, কেশাগ্র স্পর্শ করতে পারবে। কারণ প্রথম কথা হচ্ছে, এখানে এই সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে এখানে প্রধানমন্ত্রীর মর্যাদায় রাখা হয়েছে, তার নিরাপত্তা যেরকম দেওয়া উচিত সেরকম দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা নিজে বলেছেন প্রশ্নের উত্তরে, ভারত সবসময় আমাদের সঙ্গে থাকে, সংকট হলে ভারত পাশে থাকে। ফলে এটা একটা সংকট, তো শেখ হাসিনার প্রাণ সংশয় যদি হয় তাহলে শেখ হাসিনা মনে করেন ভারত, যদিও তিনি বলেছেন না ভারত সরকারের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি, এমনকি বর্তমান বিএনপি সরকারের সঙ্গেও কোনো আলোচনা হয়েছে এমনও তিনি বলেন, স্বীকার করেন। আমি বলবো স্বীকার করেন। ফলে এই সময়টা তো লম্বা, দেখা যাক। এটা একটা আমার দৃষ্টিতে আমার মনে হয় শেখ হাসিনা একটা চমৎকার একটা রাজনৈতিক চাল চেলেছেন, যে চালেতে যদি ভারত সরকারের পক্ষেও একটা অসুবিধা হচ্ছে, তার ঘনিষ্ঠতম বন্ধু তার যদি জীবন সংশয় হয়ে যায় তাদের কারণে, সেটার জন্য তারা জীবনে কোনোদিন ভুলবেন না। তেমনি তারেক রহমান সরকারও বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি আসতে চাইছেন যখন, তাকে সেভাবে একজন, আমার মনে হয় ওয়াল স্ট্রিট জার্নালের একজন প্রশ্ন করেছিলেন যে আপনাকে যে যাবেন সেখানে যদি আপনাকে গ্রহণ না করে সেই প্রশ্নের কথা তিনি বললেন, আমি তো যাচ্ছি। গ্রহণ করা না করা, প্রত্যাবর্তন কি বন্দি প্রত্যর্পণ, কোনো বিষয়ে তো আমি ভাবছি না, আমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছি যাবো। আমি জানি যে আমার জীবনের উপর এতবার হামলা হয়েছে, আর একবার হবে, ভয় বাঁচতে পারি, নাহলে মরতেও পারি, কিন্তু মানুষের পাশে যাব। উনি বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি, আর এটাও বলেছেন যে আমি সেখানকার মানুষের পাশে থাকার জন্য যাচ্ছি। কোন রাজনীতি, তিনি চেয়েছেন আরো একটা কথা বলেছেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময় সংঘাত এড়িয়ে একটা রিকনসিয়েলেশন হয়, মানে প্রতিশোধ নয়, প্রত্যেকের রাজনৈতিক স্পেস দেওয়ার মতো একটা আলাপ আলোচনা শুরু, সেটা একটা অন্যতম উদ্দেশ্য এই তার ঘোষণা। এটা তাৎপর্য। দাদা সবশেষ একটা অবজারভেশন আপনার সামনে তুলে ধরি। আমার মনে হয় যে সরি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ যেমন বেশি থাকে, বাংলাদেশ থেকে যখন এই প্রোগ্রামটা নিষিদ্ধ, যে আমরাও বলতে পারছি না আমরা কি ভাষণ দিয়েছে সেই কথাটা আমরা প্রচার করতে পারছি না, কিন্তু ওই যে আমি শো চলাকালীন সময় শুনলাম অন্যদের ফেসবুক পোস্ট দেখছি যে 1 কোটির মতো ভিউ হয়ে গেছে। এবং বাংলাদেশের ভেতর থেকে শফিকুল আলম, ওই যে ইউনূসের প্রেস সচিব, তারপর আপনার সোহেল তাজ শেখ হাসিনার খুব সমালোচনা করে এখন, তারপর আপনার শিশির মনির জামাতের অ্যাডভোকেট, এদের মতো লোক, মানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব সাইডের মানুষেরই আজকে একটা আগ্রহ তৈরি হয়েছিল শেখ হাসিনা কি বলে শুনি। এই লাভটা বোধ হয় এই প্রেস কনফারেন্সটা করে দিয়েছেন ডক্টর জাহিদ সাহেব, কারণ উনি নিষেধাজ্ঞাটা নিশ্চিত করেছেন, ফলে এই লাভটা হয়েছে। কি মনে করেন আপনি? না, আপনি যেটা বললেন সেটা 1 কোটি না, আমি পরবর্তীকালে দেখলাম একটা ফেসবুক থেকে 15 কোটি ভিউ হয়েছে। শেখ হাসিনার যেটা অডিও ভাষণ ছিল জানুয়ারি মাসে,
এটা 12 কোটি মানুষ শুনেছিলেন, আর আজকের এটা নাকি 15 কোটি। সেটা সত্য মিথ্যা আমি পরে বলতে পারবো না, কিন্তু এটা আমি ফেসবুক থেকে আমিও দেখেছি। ফলে আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিকভাবে যেটুকু করার ছিল সেটা তিনি করতে পেরেছেন, এবং সেই হিসেবে যদি প্রথমে আপনাকে প্রশ্ন করা হয়, যেটি ভূমিকায় বলছিলাম, এই 2 বছরে 5 আগস্ট 2026 এসে আসলে কতটা ইতিবাচক পরিবর্তন বা নেতিবাচক পরিবর্তন এলো এই জাতির জন্য? আমি তো ইতিবাচক কিছুই দেখি নাই। আমি যা দেখেছি সেটা মানে যা এক্সপেকটেশন ছিল তার একদম উল্টা, মানে পুরো উল্টা। যার জন্য আমরা যারা একসময় আন্দোলন করেছিলাম আমাদেরকে এখন বলতে হয় বা বলছি যে শেখ হাসিনার দিনকাল ভালো ছিল, তখন ডেভেলপমেন্ট ছিল। এখন আমরা কি দেখছি, ধরেন কালকে যে ঘটনাটি ঢাকায় হয়েছে, এইটা কি কোনো ইতিবাচক ঘটনা? এটা তো সাংঘাতিক খারাপ। আপনি যদি ফরেন ইনভেস্টরদেরকে ডাকবেন আর ওরা এই রিপোর্টিং গুলি হচ্ছে ঢাকার থেকে ওদের ক্যাপিটালে, তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তারপরে দেখেন, আজকে প্রমাণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী, দেখ এই সরকার ইজ এ কন্টিনিউয়েশন অফ দি ইউনূস সরকার। উনি আজকে ইউনূসকে সাথে নিয়ে গিয়ে ওই উদ্বোধন করলেন গণভবনের, যেটাকে জাদুঘর করা হয়েছে। এইটা আপনার সাথে একটু সংযোজন করি এবং ওই জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূস ছিলেন দর্শক সারিতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ডেকে নিয়ে নিলেন অডিও, মানে স্টেজে, যেই মানুষটির বিরুদ্ধে আর কিছু না হোক 850 শিশু হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে আমাদের প্রধানমন্ত্রী ডেকে নিলেন মঞ্চে। মানে এটাও আমাদেরকে মেনে নিতে হবে। জি, আমার মনে হয় প্রধানমন্ত্রী আশ্চর্য হয়েছেন যে উনি ওইখানে কেন আছেন। প্রধানমন্ত্রীকে উচিত ছিল যে ইউনূসকে দিয়ে উদ্বোধন করানো, সেটা সবচেয়ে ভালো হতো। ওর চেয়ে ভালো আর কিছুই হতো না, বিকজ একই তো, ইউনূস আর উনি একই। এইটাতে আরো প্রমাণ হয় দ্যাট আজকের প্রধানমন্ত্রীও পার্ট অফ দি কনস্পিরেসি ছিলেন। তো এরা সব ডিপ স্টেটের লোক হয়ে গেছে, বুঝছেন? তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে কোনো কিছু ভালো হবে এই দেশে? আর গণভবনের এই এত বড় এইটাকে ভেঙ্গেছেন ইউনূসরা, এইখানে উদ্বোধন করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এইটা উচিত হয় নাই। এইটা মানে এর চেয়ে নেতিবাচক আর কিছুই হতে পারে না। ইউসি, কেন এই কথাটি বলছি? ওইটা তো সরকারি জায়গা। এই জুলাই জাদুঘর করতে হলে আপনি যে কোনো এক জায়গায় ছোট বাড়ি নিয়ে যা আছে আপনি সেখানে করতেন। এই এত বড় মাঠ নিয়ে আপনি যে করলেন, এইখানে তো আবার একটি ভবন নির্মাণ করতে হবে। এই কারণে করতে হবে বিকজ এই জায়গাটা ওই প্রাইম মিনিস্টারের বাসার জন্য। এইখানে গণভবনে ঠিক আছে খালেদা জিয়া থাকেন নাই, কিন্তু খালেদা জিয়া এখানে ওনার অনেক অনুষ্ঠানগুলি উনি করেছেন গণভবনে, এই ঈদ বা অন্যগুলি অ্যাজ প্রাইম মিনিস্টার। অপোজিশন লিডার হিসাবে উনি লেডিস ক্লাবে করেছেন বা অন্য জায়গায় করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো একটি ভবন নির্মাণ হতে হবে, যেটা প্রাইম মিনিস্টার হাউস হবে। সো এইখানে আপনি জাদুঘর করলেন, কয়দিন রাখতে পারবেন এই জাদুঘর আমার জানা নেই। দিস কুড হ্যাভ বিন ডান, ছোট জায়গায় করতেন। তারপরে ধরেন প্রধানমন্ত্রী কাল না পরশু একটা বক্তৃতায় বলছিলেন যে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে, $2 বিলিয়ন একটি এআই ডাটা সেন্টার আমাদের এখানে হতে যাচ্ছে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস। আপনি নিশ্চয়ই শুনেছেন ডাটা সেন্টার সিরাজগঞ্জ আর এইসব জায়গায় নাকি হওয়ার কথা আছে। আরে বাবা, ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে এটা কোনোদিন হবে না। তো আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো বুঝি, আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে,
ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 billion is not coming, data issue, because আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট হয়েছে এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি ওদেরকে কন্ট্রোল করারও চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে এইটা মারাত্মক, দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? ক্যান দে স্টপ হাসিনা? দে ক্যানট, বিকজ খেয়াল রাখতে হবে, হাসিনা কে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but jai hok, by even Tariq kyo, by even Yunus kyo, uni hand over করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি, তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কি কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনি, ইটস নট আ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ অ্যাসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে, হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো অ্যাসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে। এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস, হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন, ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম, দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন, কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভস, উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও বক্তব্য দিয়েছেন যে লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল, সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছিলেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা টু করানোর ব্যাপারে ওরা আলাপ করেছিল, যার জন্য মান্না ওয়াজ অলসো অ্যারেস্টেড। ওইটা ওইটা না, আমি ফেসবুকে দেখেছি ফোন আলাপে
বর্তমান প্রাইম মিনিস্টার বলছেন এই কথাটা, এটা ফেসবুকে একবার না অনেকবার দেখেছি এটা। So অনেক anyway, কিছু তো ফেক হয়ে থাকে, মানে সেগুলো হতে তো পারে, জাস্ট আই ডোন্ট নো, বাট দে হ্যাভ নট ডিনাইড ইট। ওরা বলছে না কেন যে না এটা উনি না? আচ্ছা। যদি যদি আমাদের নজরে এসে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদের তো একটা ব্যাপক ইয়ে আছে, মিনিস্ট্রি মিডিয়া আছে, আছে। সব আছে। হ্যাঁ, ওনারা তো ডিনাই করতে পারেন এই জিনিসটা। জি। তো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে, দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। সবাইকে ওভারথ্রো করার তাদের ইয়ে ছিল, নিজের লোক বসানো, যেটা অবশ্য কোনো লাভ হয় নাই। শ্রীলঙ্কায় কোনো লাভ হয় নাই, ওখানে কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট আছে। আপনার নেপালেও কোনো লাভ হয় নাই। আপনি যে কোনো জায়গায় যান, এখন স্পষ্ট ভাবে লোকজন শেখ হাসিনাকে মনে করছে। ঠিক আছে, তো আমি তো জনগণের মধ্যেই একজন। Because যখন জনগণ, আমরা মনে করেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মামলা মোকদ্দমা খেয়েছি। এই জন্য আমি দেখেন ইউনূসের এই কিছুদিনের পর থেকে আমি তো এখন শেখ হাসিনার গুণ গাচ্ছি। কেন গুণ গাচ্ছি? বিকজ শি ডিজার্ভস ইট। আমাকেও তো আমার আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এইগুলি কি করেছো। এই জন্য আমি মাফ চেয়েছি, যাদের বিরুদ্ধে ছিলাম ওদের কাছে মাফ চেয়ে নিয়েছি। আমি যাকে ফ্যাসিস্ট বলেছি মাফ চেয়েছি, বিকজ ইউনূসের চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর কেউ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান, উনি তো ডিজোরে প্রধানমন্ত্রী ইলেকশনের মাধ্যমে এসেছেন, কিন্তু যে ইলেকশন ইউনূস করিয়েছে এই ইলেকশনের ভ্যালিডিটি কত হবে আগে গিয়ে যখন শেখ হাসিনা মাঠে নামবেন, আই ডোন্ট নো। তো এই জিনিসটা এখন, বিকজ আমাদের পাবলিকলি প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন, দোজ আর ভেরি নাইস, ভেরি গুড, এবং আমি সমর্থন করি ওই কথাগুলি। কিন্তু আমি জানি না ওনার মনের ভিতরে কি আছে। ওনার অনেক সময় এইসব যা হচ্ছে দেখে মনে হয় যে উনি মুখে একটি কথা বলছেন ফর পাবলিক কনজাম্পশন, কিন্তু ভিতরে ওনার মনে হয়তো সামথিং এলস আছে। বিকজ এটা যদি না হয়, কালকে এত ঘটনা ঘটলো, এটা উনি থামান নেই কেন? Why did he not come out with a statement? উনি আজকে ওইখানে গেছেন উদ্বোধন করতে, এখানে অনেক লোকজন আহত হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে মারামারি হয়েছে, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে মারামারি হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা কলেজে হয়েছে, সিটি কলেজ, এইসব যে এলাকায় সব মারামারি হয়েছে, বোধহয় তিতুমির হয়েছে আমি শুনেছি। তো এইটা কি উনি বলেছেন? এখন পর্যন্ত কন্ডেম করেছেন? করেন নাই। ইউনূস সাহেবের যে এই যে এত বাচ্চা মারা গেল, আমার এই প্রধানমন্ত্রী কি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করেছেন? একদম স্পষ্ট ভাষায়? তাও আমি শুনি নাই। তো এই জিনিসগুলি আপনি বলছেন যে আপনি অনুতপ্ত, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা সেই সরকারের নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন, কথা বলেছেন, তার জন্য আপনি মাপ চেয়েছেন। আওয়ামী লীগের একটি অংশ থেকে এমনটি দাবি করা হয় যে যখন আহ ওই সরকারের বিভিন্ন দুর্নীতি বা অসঙ্গতি অথবা অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কথা বলার কারণে নাকি এই 24-এর যারা আন্দোলনকারী তারা স্পেসটা পেয়েছে, তারা এটিকে লুফে নিয়েছে, এই জন্যই শেখ হাসিনা সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছে। আবার আমরা জানি ডিপ স্টেটে খেলা ছিল, মার্কিন প্রশাসনের ব্লুপ্রিন্ট ছিল। আবার একথাও সত্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ডিপ স্টেট সবসময় খেলে হচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই সময় ব্যাপক অংশের যে মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিল, সেটি কাজে লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সরকার যে অন্যায়গুলো হয়েছে তার বিরুদ্ধে কি মানুষ তখন প্রতিবাদ করবে, নাকি ওটি মনে করে থেমে যাওয়া উচিত ছিল যে না এরপরে আবার কোন সরকার আসে এই জন্য কোনো ধরনের কোনো প্রতিবাদ করা যাবে না? সেটিও কি সঠিক ছিল, সঠিক হতো? না না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যখন আমি প্রতিবাদ করেছি, ওই আওয়ামী লীগের অংশ যাই বলুক না কেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যখন করেছে বিকজ ন্যায়ের সাথে ছিলাম। আমি যখন বলেছি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, তখন এই কারণে বলেছি যে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। যে ধরনের জাজেস,
যে ধরনের বিহেভিয়ার ছিল কোর্টগুলির। এখন যেটা দেখলাম তারপরে, ও বাবারে, এইটা তো আরো বেশি ছাড়িয়ে গেছে একদম। মানে কিসের কিসের ইনসাফ? তখন তো তাও কিছু ইনসাফ পাওয়া যেত। এই কারণে এখন আমরা যারা তখন এত বিরুদ্ধে ছিলাম, আমরা এখন বুঝতে পেরেছি। দেখেন, একটা চেঞ্জ হলে বোঝা যায়। সামনে আমার একটা জিনিস ছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছি, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে যখন একটা চেঞ্জ আসলো, সামনে দেখলাম যে আরেকটি সরকার আছে, এই সরকার কিভাবে চলছে, কিভাবে আমাদের জুডিশিয়ারি চলছে, তখন সে বোঝা গেল যে ওরে বাপ, দ্যাট ওয়াজ স্টিল বেটার। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যে ধরনের সিন্ডিকেশন, যে ধরনের প্রবলেম হচ্ছে, বা ইভেন দেখেন ইদানিং আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসল্ট করা হয়েছে, আপনি দেখেন এই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কি ধরনের সব কথাবার্তা হচ্ছে, ডিআইজি এইজি অ্যাপয়েন্টমেন্টস নিয়ে নানান একটা প্রবলেম আছে। ওরকম প্রবলেম দেখি নাই। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমি ভুল করেছি, আমি মাফ চেয়েছি, এবং আমি বারবার মাফ চাইবো যে ওইটা আমার ভুল ছিল। এবং আমি বারবার এখন শেখ হাসিনার প্রশাসনকে, শেখ হাসিনা যা দিয়েছে দেশকে, এইটার প্রশংসা আমি করব, অবশ্য করব। বিকজ গত 2-2.5 বছরে আমরা কিচ্ছু দেখি নাই, কিচ্ছু হচ্ছে না দেশে, এখনো শিশু মারা যাচ্ছে। আজকে 6 মাসের মধ্যে, যে গত 6 মাসের মধ্যে ল এন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে, মার্ডার্স যেভাবে হচ্ছে, আই মিন এইটা তো শেখ হাসিনার সময় এরকম এত গ্রাফ উপরে উঠে নাই মার্ডার্স এর। আর আপনি জানেন যে আমরা তো সব খবর পাই না, পুলিশ অনেক খবরগুলি দেয় না, ঠিক আছে? তার মানে যা ফিগার্স পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি। এইগুলি ধরেন গার্মেন্টসে আপনার মিল কলকারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের সময়? এত ওয়াই দে আর ক্লোজিং? বিকজ বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি বন্দোবস্ত করতে পারছেন না কিছু। গত 1.5 বছর বা 2 বছরে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়গুলো দাঁড়িয়েছে, তার মধ্যে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে বলতে হয় মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমাদের ইতিহাস, একেবারে ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 71কে মেলাইন করার একটা মহোৎসব ছিল ইউনূসের আমলে। এই ক্ষতি আপনার কি মনে হয় যে স্থায়ী ক্ষতি, নাকি এগুলো তারা চেষ্টা করেছে, পারেনি, এগুলো সাময়িক তারা একটা বিজয় লাভ করেছে? পাশাপাশি সাম্প্রদায়িকতাবাদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যে আস্ফালন এখন নানান দিক থেকে জানান দিচ্ছে, এইগুলো কতদূর নিয়ে যাবে আমাদেরকে? না না, এটা তো দেশের জন্য খুবই খারাপ সিগন্যাল একটা, বাংলাদেশের জন্য। এই জিনিসটা তো কেউ টলারেট করবে না। শুধু টলারেট করবে না, আপনার দেশে বিনিয়োগও আসবে না। আপনার দেশে বাইরের বিনিয়োগ বাদ দেন, আমরা নিজেরাও বিনিয়োগ করবো না, মানে লোকাল যারা আছে ডোমেস্টিক, ওরাও করবে না। তো আপনি যাবেন কোথায়, বের হবেন কিভাবে এখান থেকে? গায়ের জোরে আপনি লোকজনের কাছে গিয়ে বলতে পারেন যে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, তারা নতুন আইন করেছে, এগুলি দিয়ে কোনো কাম হবে না তো। দেশ এইভাবে চলে না, দেশ এইভাবে চলে না। আর প্রবলেম হয়ে গেছে কি, যে এই যে আপনার তারেক সাহেবের যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই, কোনো ধরনের আপনার ন্যাশনাল ইস্যুস গুলি রিজলভ করার মতন কোনো কিছু নাই। আপনার জুডিশিয়ারিতে নাই, বোগাস হয়ে গেছে জুডিশিয়ারি একদম টোটালি। সরি, আপনাকে কেউ কন্টেম্প করবে না, বিকজ যে জিনিসটা আছে, অ্যাজ এ লয়ার বলছি আমি, জুডিশিয়ারির মধ্যে কোনো ডেপথ নাই। কনস্টিটিউশনাল ল যেটা আপনার দেশকে ওগুলি বোঝেই না তারা, ওরা বোঝেই না, ওদের মাথার উপর থেকে সব যায়। আমার কথা হচ্ছে যে কোন ইনস্টিটিউশন আপনি, ঠিক আছে, পার্লামেন্ট এত লম্বা সেশন চললো, একটাও ন্যাশনাল ইস্যু নিয়ে কথা হয়েছে এখানে? খালি ঘোষক, আমার এত বেড হসপিটাল দরকার, আমার এত রাস্তা দরকার। আরে জিয়াউর রহমান ওয়াজ সাকসেসফুল বিকজ জিয়াউর রহমান ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। জিয়াউর রহমান ইন্টেলিজেন্স এজেন্সি, মানে পাকিস্তানের আর্মি ইন্টেলিজেন্স ছিল, তার মেধা ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এই মেধা নিয়ে, যে মেধা আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর আছে, এই মেধা নিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না।
দেশের এটা দুর্ভাগ্য কথা বলছেন আমরা আপনি, কিছুই করতে পারছি না। জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলেন, আপনি দেশের ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথা বলছেন, গ্যাস সেক্টর, ইলেকট্রিসিটি, এনার্জি ইত্যাদিতে অনেক কিছু নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে 5ই আগস্টের সৃষ্টি, শেখ হাসিনার সরকারের পতন, সেই কোটাও তো এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেই ছাত্র সমাজ বিস্ফোরিত হয়েছিল, তার পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র সমাজ তো সামনে ছিল, তরুণরা সামনে ছিল, সেই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা ব্যবস্থার জন্য তো আমরা বিন্দু পরিমাণ ইতিবাচক কোনো পরিবর্তন দেখলাম না, বরঞ্চ আরো বিভিন্ন ক্ষেত্রে সেটি ধ্বংসের চিহ্ন আমরা দেখলাম। আপনি কি বলবেন? না, হবে না তো, বিকজ দেখেন 2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা নুরুল হক নূর বা ওরা করেছিল। হ্যাঁ, ওইটা ওই কোটা আন্দোলনে একটা ডিসিশন হয়ে গেছিল, কোটা থাকবে না বা এত থাকবে, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন। তারপরে দেখেন এরা গিয়ে এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো। জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেমস। কোটা আন্দোলন তো শেষ হয়ে গেছিল, কোটার ব্যাপারে তো শেখ হাসিনা ওয়াজ হ্যাড গিভেন আ ওয়ার্ডিক্ট যে হবে না। তারপরে বা 5% বা কি একটা বলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তারপরে দেখেন কোর্টে নিয়ে ওরা রিভাইভ করে দিল। আরে হোয়াট আর ইউ টকিং? আপনি কি কেন এটা করতে গেলেন? একজন যাবে কোর্টে, যা ইচ্ছা সে করবে, আর যেখানে আপনার ইন্টারভিন করার কথা সেখানে করেন না, তারপরে গেলে অ্যাপেলেট ডিভিশনের নাটক দেখলেন। এক্ষুনি বসো, তক্ষুনি বসো, বসে হ্যাঁ এটা বাতিল করে দাও। হু ইজ রেসপন্সিবল শেখ হাসিনার এটার জন্য, ফলের জন্য, এই কোটা আন্দোলন নিয়ে? জুডিশিয়ারি। জুডিশিয়ারি তারাই গোলমাল করেছে। তারপরে দেখেন জুডিশিয়ারি যদি 106টা ঠিক করে করতো, তাহলে কিন্তু আমাদের এই পজিশন হয় না। মানে এই জিনিসগুলি তো জুডিশিয়ারি তো মনে করে, আমি জানি না কি মনে করে জুডিশিয়ারি। দে আর ওকে। জুডিশিয়ারির জায়গা থেকেই জি, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের আগের নানান ধরনের ঘটনায় নিহত আহত যারা হয়েছেন, সেই সব ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলাগুলো নিয়ে এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে আন্তর্জাতিক মহলে, সেটি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে ল ফার্ম গুলো রয়েছে, তাদের জায়গা থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের নানান ধরনের কার্যকারিতা নিয়ে জি দেখেন আইসিটিটাকে তো আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। করেছিলেন, সে খারিজ হয়ে গেছে। হাইকোর্ট আমাকে হারিয়ে দিয়েছে, সামারিলি রিজেক্ট করেছে। ওরা বোঝেই না। এই কোর্টস যদি না বোঝে তাহলে কি করবেন? আচ্ছা, হারিয়ে দিয়েছে, আমি এখন একটি আপিল ফাইল করব। 106 আমি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত হেরে গেছি, আমি একটা রিভিউ ফাইল করে দেব। সো আমি তো যেখানে হারছি, আমি অলরেডি একটা কমিশন চেয়েছিলাম ইউনুসের ইনকোয়ারি করার জন্য, হারিয়ে দিল। আর আপনাকে যদি রায় দেখাই, আপনি দেখবেন যে আমি একা আছি, আর সরকারের বা অন্যরা জামাত টামাত সব মিলে, সব অ্যাটলিস্ট 50 জন ওইখানে আছে। ওরা কিভাবে অ্যাড্রেস করে কোর্টকে, আমাকে রুল না দিলে? সবকিছু হাওয়ায় উড়িয়ে দিয়েছে ইউসি জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি বর্তমান যে পরিস্থিতি, এইটাকে আমি স্পষ্ট ভাষায় বলছি that this is not an independent judiciary, this is not a judiciary যে ইনসাফ দিতে পারবে, this is not a judiciary which can protect our country. আমার শেষ প্রশ্ন, যারা পেছন থেকে খেলছিল 2024-এর এই আন্দোলনে, সেটি সরাসরি বলে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসন, তাদের খেলা কি এখনো চলমান, নাকি তাদের খেলায় কোনো পরিবর্তন এসেছে কৌশলে? না না, তাদের খেলা চলমান, ওদের খেলা সবসময় চলমান থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে বলি, ওদের এইসব দেশে চলে। ধরেন আমি জানি দের আর স্পেশাল এজেন্টস, বাঙালি স্পেশাল এজেন্টস, ওদের কাজ বাংলাদেশে না, সিআইএর স্পেশাল এজেন্টস কাজ করছে। তারা কাজ করে হয়তো মিয়ানমারে, তারা কাজ করে অন্য দেশে। এইখানে অন্য দেশের হয়তো কেউ
এইখানে কোনো চাকরি করছে, হয়তো কোনো ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল এসে চাকরি করছে, বাট বেসিক্যালি হি ইজ ওয়ার্কিং ফর দ্য সিআইএ। কিভাবে কি করা যায়, এইটা তো ওদের চলমান প্রক্রিয়া, এটা থাকবে, এটার থেকে আপনার বের হওয়ার কিছু নাই। এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসকে সজাগ থাকতে হবে। তাহলে তাহলে ইমিডিয়েট রেজাল্ট কি, মানে এরপরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে? অনেক কিছু তো ঘটলো, আমরা দেখলাম 2 বছর এখন ধরে। এখন এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু ইন্ডিয়া যা যা বলবে ওইভাবেই হবে। ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। আর কিন্তু কিছুটা তো আমাদের বুঝতেই পারছেন, সার্জিও গোরের ভিজিট, ক্যান্সেলেশন অফ দ্য ডিনার, তারপরে যাদের সাথে দেখা করেছে এর মধ্যে জামাতের সাথে দেখা করে নাই, শিবির বা এদের সাথে দেখা করে নাই, তো এই আপনি সাবের চৌধুরীর সাথে দেখা করেছে, তারপরে গিয়ে দেখা করেছে আমাদের ত্রিবেদীর সাথে। তো বুঝতে পারছেন এইখানে গেম চলছে, আর এটা এই সরকারের ফেভারে গেম চলছে না। তাহলে সরকার কি বুঝতে পারছে না? মানে নিশ্চয়ই তাদের মধ্যে তো অনেক ধরনের অনেক বুদ্ধিজীবী রয়েছেন,